স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি অনিমেষ কর। ঈদ আনন্দ বাড়িয়ে তুলতে বিচিত্র সব অনুষ্ঠানমালা ভেসে ওঠে টেলিভিশনের পর্দায়। এই প্রচেষ্টায় খ্যাতমান তারকাদের সঙ্গে বেজে উঠেছে তারুণ্যের জয়গান। আধুনিকতার চমকের সঙ্গে অভিনয়শৈলীর নৈপুণ্যে তরুণরা মাতিয়ে তুলছেন দর্শকদের। এসব নিয়েই আজকের আলোচনা ওই নতুনের কেতনরে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন অভিনয় শিল্পী মুনতাহিনা টয়া, আমাদের সাথে আছেন সিয়াম, থ্যাংক ইউ, এবং আমাদের সাথে নাদিয়া খানম, সেই সাথে জোভান। আপনাদের চারজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই, আমরা ঈদের নাটকগুলিতে দেখতে পাচ্ছি এখন তারুণ্যের জয় জয়কার। সব নাটকে নতুনদের উপস্থিতি আমরা খুব ভালো মতন দেখতে পাচ্ছি। এখন কি যুগ নতুনদেরই? আপনার কি মনে হচ্ছে? ডেফিনেটলি সব নতুনদের সময় তো সবসময়ই থাকে, বাট হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে সবার যে এক্সপেকটেশন নতুনদের প্রতি সেটা ফুলফিল করার জন্য। ফার্স্ট অফ অল, এই সব কিছুর ক্ষেত্রে আমরা যারা আছি, আমরা নতুন যারা কাজ করছি, বেশ কয়েক বছর ধরে আমরা নতুন হিসেবে কাজ করছি। এখন আর সেরকম নতুন আমাদেরকে বললে মনে হয় হবে না। একটা স্টেজ আপনার পার হয়ে এখন আমরা একটা ছোটখাটো একটা স্টেজ আমরা পার হয়েছি, সবাই মোটামুটি নতুন জেনারেশনের প্রতিনিধি বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা বলা যায় যে এই হোল মানে নিউ জেনারেশন লাইফটা পার করে এখন মোটামুটি একটা স্টেবল জায়গায় এসেছেন এবং আপনাদের পরিচিতি, কারণ যে সিরিয়ালগুলি আমরা দেখি সবগুলিতে প্রায় আপনাদেরই জয় জয়কার। আমরা কাজ করছি এবং আমরা আমাদের একটা জায়গা বানানোর চেষ্টা করে আসছি এবং সেটার উপরে আমরা আমাদের এমফাসাইজটা করছি যাতে আমরা ঠিকঠাক মতো সবকিছু করতে পারি। আর দর্শক, আলটিমেটলি দর্শক যাতে আমাদেরকে পছন্দ করে, দর্শকরা পছন্দ করছে বিধায় ডিরেক্টর এবং প্রোডাকশন লেভেল থেকে আমাদেরকে নিয়ে কাজ করার সাহসটা এখন বাড়ছে। সো ডেফিনেটলি আমরা কাজ করছি ওভাবে, আর ইনশাআল্লাহ ওভাবে কাজ করে যাব। সিয়াম, আপনার কি মনে হয় এখন সময়টা আপনারা যেভাবে পার করছেন, এবং আপনি বিদেশ থেকে পড়াশোনা করে আসলেন, ফিরলেন, এরপরও ঈদে আপনার অনেকগুলো নাটক আমরা দেখেছি, তো আপনার কাছে সব মিলিয়ে কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে স্ট্রাগলিং। আমি একটু স্ট্রাগলিং পয়েন্ট থেকে আসবো, যদি কেউ কিছু মনে না করে। স্ট্রাগলিং পয়েন্ট আসলে কখনোই শেষ হয় না। আর যেহেতু আমরা সবাই অভিনয় করছি, মডেলের ছাপটি পাড়িয়ে আমরা এখন অভিনয় শিল্পী হিসাবে আমাদেরকে গণ্য করা হচ্ছে। তো একজন অভিনয় শিল্পীর স্ট্রাগল কখনোই শেষ হয় না। আমার মনে হয় এখন আমাদের স্ট্রাগল হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে আরও সামনে নতুন ক্যারেক্টারগুলোকে ধরার, আরও বেটার পারফর্ম করার। কারণ যেহেতু দর্শক আমাদের উপরে বিশ্বাস রেখেছেন এবং পরিচালক থেকে শুরু করে এজেন্সিরা আমাদেরকে ট্রাস্ট করছেন, আমার মনে হয় আমাদের দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে। তো ওখান থেকে স্ট্রাগল আমাদের কখনোই শেষ হবে না। বাট দ্য গুড থিং ইজ, আগে যেরকমভাবে একটি ম্যাচিউরড ক্যারেক্টার যিনি রিয়েল লাইফে প্লে করেন, তাকে জোর করে ইউনিভার্সিটির একজন ছেলে বানিয়ে আপনি যদি স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে পাঠান, জিনিসটা দেখতে আসলে অতটা মানানসই লাগতো না। কিন্তু এটা ভাবতে খুব ভালো লাগছে যে এখন ওই ক্যারেক্টারের জন্য হয়তো আসলে যারা ওই জেনারেশনের বিলং করে তাদেরকে কাজ করানোর, মানে রিয়েলিস্টিক কাজ করানোর অপশনটা এখন বেড়ে গেছে। রাইট, যেটা হচ্ছে অবশ্যই দর্শকদেরকে ছাড়া কখনোই পসিবল ছিল না। দর্শকদের মাঝে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। আমার মনে হয় এটা একমাত্র রিজন আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং তারা যদি চান তাহলে ইনশাআল্লাহ ইউ নেভার নোস, দ্য স্কাই ইজ দ্য লিমিট। নাদিয়া, আপনার কি মনে হচ্ছে বিষয়টা নিয়ে? আমার একই মতামত। আসলে দর্শকের মেইন পারফরমেন্সটা আমাদের দেখছে, ওরা যদি আমাদের সিলেক্ট করছে, এভাবে গ্রহণ করছে, এরপরে আসলে ডিরেক্টর আমাদের কাস্ট করছে। টিভিসি বলেন, তারপরে সিরিজগুলোর বলেন, সেখানে যত বেশি দর্শক অ্যাকসেপ্টেন্স থাকবে তত বেশি আমাদের আসলে কাস্ট করা হচ্ছে এভাবে। জোবান? হ্যাঁ, আমিও একমত সিয়ামের সাথে। আর রিয়েল ক্যারেক্টারিস্টিক গুলা যখন প্লে করা হয়, মানে যে রিয়েল ইগুলা বললি, সেটা হচ্ছে যে তখন নতুনদেরকে সুযোগগুলা পায় নতুনরা। তো এদিক থেকে একটা প্লাস পয়েন্ট যে নতুনরা কাজে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে আমরা তো মেবি 3-4 বছর আগে শুরু করেছি, তো আমরা এখন যাচ্ছি, তো নতুনরাও কিন্তু এখন আসছে আরো। সো ওরা ইন্সপায়ার্ড হয় এবং ওদেরকে সুযোগও দেওয়া হয়, বিকজ এই সুযোগের অভাবে অনেকে অনেক ভালো ক্যারেক্টার হয়তো প্লে করতে পারে না, সুযোগের অভাবে। সো নতুনরা অনেকে আসছেন কিন্তু ঠিক মতন থাকতে পারছেন না, অনেক নতুন এসে ঝরে পড়ছেন। বিষয়টা নিয়ে অনেক কারণ আছে। এটা অনেক কারণ আছে। এটা শুধু যে একজনের কারণ তারা হতে পারে, যথেষ্ট পরিমাণ থাকে না। আমরা এখনকার জেনারেশন, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, একটু অস্থির ক্যাটাগরির, এটা আমি বলবো, এবং এরাও সবাই স্বীকার করবে যে হ্যাঁ, আমরা একটু অস্থিরতার মধ্যে থাকি। আমাদের অনেক 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 অপশন, আমাদের অপশনই শেষ নেই। একটা চা খাবো, চায়েরও অনেক রকম 4-5 পদের অপশন থাকে আমাদের কাছে। সো একদম ফোকাস নিয়ে একটা জিনিস করার ক্ষেত্রে এই জিনিসটা ল্যাকিংস আমি এখনকার, মানে আমাদের পরে যারা আসছে
আমি এত বেশি হয়তো জাজমেন্টাল হতে পারি না, আমার সেই সাধ্য নেই, বাট যতটুকু আমি পারি অতটুকু বলবো যে ফোকাসটা থাকে না, যে আমি কি করতে চাই আসলে সেটা আমি জানি না। এই জিনিসটা যখন আমাদের যারা আমাদের পরে যারা আসছে, মানে এটা খুব আমি খুব সহজে ল্যাকিংস একটি দেখছি। খ্যাতির তারা এক্স্যাক্টলি, মানে পেতে আমি চান। যেটা বলি, আমরা যে খুব তাড়াতাড়ি স্ট্রাগলিংটার মধ্যে দিয়ে তারা- আসছি, হ্যাঁ। ওরা সেটা পায় না, ওদের সব প্লেটে সাজানো ছিল আর কি। সাজানো, প্লেটে সবকিছু সাজানো, খুব তাড়াতাড়ি ওরা চায় পেয়ে ফেম, যাচ্ছে। খুব তাড়াতাড়ি চায় যে সবকিছু হয়ে যাবে এন্ড ওয়ান ক্লিকে সবকিছু হতে হবে। নো, এটা কখনোই হয় না। কিন্তু এটার একটা বড় কারণ হচ্ছে ফেসবুক, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া। বিকজ যদি 10,000 20,000 ফলোয়ার হয়ে যায়, কেউ যদি নিজেকে ওর জন্য সেলিব্রিটি মনে করে, তাহলে তো ঝামেলা। হ্যাঁ। সো ফেসবুকের এই জিনিসটা খুব ফেসবুকের মানে এই আমি যে মানে তারপরে নিজেকে লাইভ যেমন খুব অপশন সহজে সেলিব্রিটি মনে করছে, মনে নিজের করা কথাগুলো যায়। ইভেন প্রকাশ তারা করতে কাস্টিং পারছে। আস্ক করছে যে আমার সাথে কে কাস্ট হবে। I have হ্যাঁ, to decide and it. আমার এইভাবে আস্ক করা হচ্ছে যে আমার সাথে কে কাস্ট হবে। আচ্ছা, আমার তো এতজন ফলোয়ার, আমার লাইভে এত ভিউয়ার্স, তো আমার আমি তো এর সেলিব্রিটি পেমেন্টের নিচে কাজ করি না, মানে ইভেন আমরা এখনো বলার সাহস পাই না যে হ্যাঁ। সিনিয়র ডিরেক্টরকে যে আমরা এই পেমেন্টটা চাই আসলে। তো এইসব কি অনেক কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের পরের যারা আসছে তাদের ঝরে যাওয়ার ওই একটা রিজনই দেখা যাচ্ছে যে হয়তো তারা তাদের কাজের প্রতি হয় শ্রদ্ধাশীল না, তাদের ডেডিকেশন নেই, আর ফোকাসটা নেই। মেইন প্রবলেম ইজ ফোকাস। সিয়াম, I agree with it. আপনি অনেকক্ষণ চুপ করে আছেন, একটু জানতে চাই যে ফেসবুকের কথা বললো। ফেসবুক যেমন হচ্ছে নিজেকে সে মনে করছে আমি সেলিব্রিটি হয়ে গেছি, আমার ফলোয়াররা আমার এত কিছু লাইক করছে, একটি ছবি পোস্ট করলে হাজার হাজার লাইক। এর বাইরেও কিন্তু একটা বিষয় আছে, যেমন আমাদের ঈদের নাটকগুলিতে আমরা দেখতে পাই যে বিজ্ঞাপনের ভিড়ে নাটক দেখতে যেয়ে কিন্তু আমরা হোঁচট খাই, চ্যানেল চেঞ্জ করতে বাধ্য হই। এই জায়গায় কিন্তু ফেসবুক অথবা ইউটিউবে নাটক অনেক অ্যাভেলেবল এখন, অথবা আপনি একটি কাজ করে সেটি ফেসবুক অথবা ইউটিউবে ছড়িয়ে দিতে পারেন। এইভাবেও কিন্তু অনেকে চেষ্টা করছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি এই বিষয়টা যদি একটু পরে আসি তাহলে কি কোনো না, 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 কোনো সমস্যা Fine, নেই। তাহলে আমি জাস্ট হচ্ছে এই লিঙ্ক থেকে আসতে যাচ্ছি। টয়া আসলে যেটা দিয়ে দিয়েছে সেটাকে আমরা একটি গরু রচনা বলতে পারি, কারণ সেটা যথেষ্ট বড় ছিল। আমি এত বড়তে যাব না, আমি জাস্ট আপনাকে দুটো লাইন বলবো। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। ও বাহ, ভাব সম্প্রসারণের ভাষায়। এই রিজনে আমরা পিছিয়ে যাচ্ছি। উকিল হতে আর যাচ্ছে তো। এখানে একটা প্রোনাউন্সিয়েশন মানে বারবার ইউজ করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওরা না, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা। খ্যাতি নিয়ে যে বিড়ম্বনা হয় অথবা খ্যাতি খুব সহজে পেয়ে যাওয়া, এই দুটোর ব্যাপারে লিঙ্কড হচ্ছে খালি আমাদের জেনারেশনের জন্য, অনেস্টলি আমি মনে করি। কারণ হচ্ছে আমরা এখন সবচেয়ে জুনিয়র। আমাদের ফেমটা আমরা এত বেশি স্বপ্ন দেখে ফেলি যে যখন এটা পেয়ে যাই আমরা বুঝি না এটা দিয়ে আমরা কি করবো। ইটস লাইক এ সুপার পাওয়ার। এই জিনিসটা ইউটিলাইজ করতে করতে একদিন দেখে যায় যে সকাল হয়ে গেল, সবকিছু আবার মিলিয়ে গেল। এটা আসলে হওয়া উচিত না। যেদিন আমি দেখবো যে আমার হাতে কাজ আসছে, ওদিন আমি বুঝবো যে আরেকজন মানুষ আমার উপরে একটা রেসপন্সিবিলিটি দিয়ে ট্রাস্ট করছেন। ওদিন আমি বুঝবো যে আমার পিছনে যে পুরো একটা ইউনিট কাজ করছে, তারা এক্সপেকটেশন নিয়ে কাজ করছে যে দিস গাই ইজ গোনা ডেলিভার অথবা দিস গার্ল ইজ গোনা পারফর্ম। ওইটাতে আমরা কনসেন্ট্রেটেড থাকতে পারি না। আমরা একটু সেলফি তুলে যদি একটু 15,000 লাইক আসছে তাহলে মনে হয় যে প্রোডাকশন হিট। আসলে না, রিয়েলিটি হচ্ছে যদি কোনো গ্রামে আমরা কাজ করতে যাই, কক্সবাজারে যদি কাজ করতে যাই, হোটেলের ভিতরের এক দৃশ্য, হোটেল থেকে বের হলে আরেক দৃশ্য। রাস্তার মানুষজন কিন্তু আমাদেরকে, গ্রামের মানুষজন চিনবেন না কখনো। তো যদি আমরা অভিনয় শিল্পী হয়ে থাকি, অনেস্টলি মডেল না, অভিনয় শিল্পী যদি আমরা হয়ে থাকি, তাহলে আমার মনে হয় যে আমাদের গ্রহণযোগ্যতার আগে ওই জায়গাতে নিতে হবে। আমার মনে হয় যে হ্যাঁ, আমাদের টার্গেটটা হওয়া উচিত ম্যাস পিপল। Exactly. হ্যাঁ, বিকজ হচ্ছে আমরা তো ইয়াং জেনারেশনের প্রতিনিধি হয়ে আমরা ইউথ ক্যারেক্টারগুলো প্লে করি, কিন্তু আমাদের অডিয়েন্সও কিন্তু ইউথ। কিন্তু এটা তো আমাদের টার্গেট না, এটা তো আমাদের আলটিমেট গোল না। কখনোই না, কখনোই না। আমাদের গোল হচ্ছে ওই Whole জেনারেশনের বাংলাদেশ, বাবা মা whole পর্যন্ত world যাওয়া, দাদা আমাদের দাদি পর্যন্ত কাছে যাওয়া, মানে একটা আমাদেরকে দেখবে। পরিপূর্ণ একটা অভিনেতা হওয়া। আপনাদের কি মনে হয় যে একটা সময় একটি নাটক করলে, যেমন বিটিভি আমাদের একটি মাত্র চ্যানেল ছিল, তখন একটা হ্যাঁ। নাটক হলে কিন্তু সেই নাটকটা আমরা সপ্তাহে একটি দিন যে দেখতাম, কিন্তু এখন এত এত নাটক হচ্ছে, কিন্তু আপনারাই বলছেন যে আপনাদেরকে বাবা মারা চিনছে না। একটি হয়তো কেউ চিনছে অথবা কেউ চিনছে না, ম্যাচ লেভেলে যেতে পারছে না। এত কাজ হচ্ছে কিন্তু কেন যেতে পারছি না? বিটিভিতে একটা ছোট্ট পাসিং ক্যারেক্টার কেউ করলেও সেই ক্যারেক্টারটাকে সবাই চিনতো, চিন্তু একদম চিনতো। কারণ তখন দেখার একটা চ্যানেল ছিল, একটা নাটকের জন্য হোল উইক ওয়েট করতে হতো। আর আমরা এখন সকাল থেকে রাত পর্যন্ত নাটক দেখাতে পারছি, আমাদের এত অপশন। এই জন্য সো এক্সক্লুসিভিটি যখন একটু কমে যায় তখন কিন্তু ডিমান্ডও একটু কমে। এটা হচ্ছে খুব সহজ ভাষা, এক্সক্লুসিভিটি নেই তো। তো আমাদের এখন এক্সক্লুসিভ যখন কিছু হয়, যখন খুব প্রমোশন হয়, তখন ওইসব নাটক খুব হিট করে। কারণ মানুষকে বারবার বলা হচ্ছে যে দেখানো হচ্ছে এখন এই নাটকটা দেখাবে, এখানে এরকম কাস্ট, এই গল্প, এই ডিরেক্টর, এই প্রোডাকশন। যখন এক বিষয়টাকে এক্সক্লুসিভ করে তখন কিন্তু দর্শক ওটা দেখে। বাট
গণহারে যেগুলো হচ্ছে ওগুলা দর্শক মানে মানুষকে miss এখন জোর করছে। করে টেনে নিয়ে এখন আসা জোর হচ্ছে। করে কিন্তু টেনে- আগে মানুষ আপনি একটা ধরে নিজ- বলেছিলেন যে একটু আগে সিয়ামকে কোয়েশ্চেন করেছেন বিজ্ঞাপনের ভিড়ে কিভাবে মানুষ নাটক দেখবে, বাট এইটা আমি অনেকগুলো চ্যানেলকে থ্যাঙ্কস দিতে চাই যে অনেকগুলো Exactly, চ্যানেল me too. আছে যে তারা ব্রেক ফ্রি দেখাচ্ছে, Break free দেখাচ্ছে। একদমই ব্রেক ফ্রি টানা গল্পটা দেখাচ্ছে উইদাউট এনি মানে একটা ব্রেকও না। সো এগুলোকে আমরা থ্যাঙ্কস জানাই যে এরকম প্রোডাকশনে আমরা কাজ করতে পারছি, এন্ড তারাও আমাদেরকে ওই আস্থাটা করছে যে এই ইয়াং জেনারেশনদেরকে দিয়ে ওই কাজগুলো কিন্তু আসলে করাচ্ছে। আমাদের আবার ব্রেক না নিলে হয় না, কারণ ওইখান থেকে অর্থটা আসে। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আবার না ফিরবো। জানতাম এখন আমি ব্রেকে জানতাম যাচ্ছি হয়ে যাবে, এখনই আমরা ভাই। যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি খুব শিগগিরই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন আজকের বাংলাদেশ। আমরা কথা বলছিলাম, একটু গুরুগম্ভীর হয়ে গেছিলাম। আমরা একটু ফিরে আসি যে ঈদ করে এলাম, ঈদ কেমন কাটলো টাকা? আমি তো দৌড়ের উপর ঈদ করেছি এক প্রকার, মানে ঈদের আগের দিন গেলাম দাদা বাড়ি, ঈদের দিন সারা দিন মোটামুটি দাদা বাড়িতে, দাদা দাদা বাড়ি বাড়ি থেকে নোয়াখালীতে দুই দাদা বাড়ি নানা বাড়ি দুটোই নোয়াখালীতে। তো ফার্স্টে দাদা বাড়িতে থেকে দুপুরের পরে নানার বাড়ি, তারপর ওখান থেকে বোনের শ্বশুর বাড়ি, সবকিছু করে রাতে ব্যাক করে একটু ঘুম দিয়ে সকালবেলা উঠে দেখি বাসায় দেখি ভীষণ মেহমান, সবার সাথে লাঞ্চ টাঞ্চ করে লাঞ্চের পরে আবার আজকে রওনা দিয়ে। মেহমানদেরকে নিজে কিছু রান্না করে খাইয়েছেন? আমি দাদা বাড়ির একদমই সবচেয়ে আহ্লাদি মেয়ে হচ্ছে আমি, আর সবচেয়ে আলসা মেয়েও আমি। যেহেতু ঈদের আগ পর্যন্ত পুরা কাজ করে উড়িয়ে ফেলি, একদম বুঝাই দিই বাসায় আমি খুব কাজ করছি, কিন্তু আর বাসায় যে আমি মোটামুটি একদম ছড়িয়ে ছিটিয়ে থাকি। তো সেরকমই অবস্থা। তো দাদা বাড়িতে গেলে একটু আদর আপ্যায়ন একটু বেশি হয়। যাক, সিয়াম আপনি তো দেশের বাইরে থেকে এসে 10 দিনে অনেক কাজ করে তারপর ঈদ করলেন, আপনার তার অভিজ্ঞতা কি? অনেস্টলি আমি বাংলাদেশে এসেছিলাম আমার আব্বু আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার আব্বু আম্মু জানতো না যে আমি বাংলাদেশে আসছি ঈদের জন্য, তো তারা জানতো আমি ঈদের পরে আসবো। তো হয়তো ওরা অনেকে জানে, হয়তো হ্যাঁ, ওরা অবশ্যই জানে। হয়তো তো ওর আব্বু আম্মু জন্য এয়ারপোর্টে ওয়েট করতে যে আমাদের কত মানে মাথার ঘাম পায়ে পড়ে গেল, আর সে হয়তো জানে। আচ্ছা না, অবশ্যই তোমরা জানো। আর আব্বু আম্মুকে মানে খুশি দেখা, আমার মনে হয় যে এর থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। অবশ্যই ছেলে ফিরে এসেছে, বাবা মার চেয়ে বেশি খুশি তার কেউ হবে না। লাইফের Uncle, aunty সবকিছুর সাথে এটা জানতো- তুলনা হবে না, এটা Uncle, এটার aunty দিকে। জানতো আজকে তুই আসবি, মানে আব্বু আম্মু জানতো আমি আজকে আজকে বাংলাদেশে ল্যান্ড করব। But ও তো আরো- আলহামদুলিল্লাহ দিস ঈদ ওয়াজ ওয়ান্ডারফুল। আব্বু এবার একটু বিরতিতে গিয়েছে, আব্বু এবার আমার উপর একটু দায়িত্ব বেশি দিয়ে দিয়েছে। গরুকে আপনি কিনেছেন? জি, এবং আমার এবার রেকর্ড হয়েছে আমি 14 ঘন্টা হাঁটেছিলাম, বাহ। কারণ আমার কাছে কেউ গরু গরুর বেচবে দুধ না। দুজনটা কি খেয়েছেন? ঘুমাইছিস নাকি আবার হাটে? আমি ঝিমাইছি অনেকক্ষণ। ঘুমাই যাচ্ছিস? কিছু 14 ঘন্টা হাঁটে কি মানে গরু খুঁজে পাচ্ছি না, আমি যে গরুটা কিনতে গিয়েছি ওই গরুটার প্রাইস হচ্ছে এমন চাচ্ছে যাতে আমার দুটো কিডনি বেচে দিলে ওই গরু আসবে। ওগুলোটা ফিডুর কথা ছিল ঈদের না। শেষ দিনে গেলে আপনি কম দামে পেতেন, মানে ঈদের আগের দিন ঈদের রাতে আমি ঈদের দাম দিন অর্ধেক কমে আগের দিন গেছে। সকালবেলায় গরুটা কিনে বাসায় আনলাম, কিন্তু আমি বাসায় আসার পরে শুনলাম যে ধীরে ধীরে নাকি গরু নাকি অনেক সহজ দামে যাচ্ছে এখন। আমি 14 ঘন্টা কি করলাম হাটে? আব্বু আম্মু নাদিয়ার ঈদ বিশ্বাস কেমন করে না। কাটলো? আমি এবার গতবারের আগের বারের চাইতে এবার ফ্যামিলিকে বেশি টাইম দিয়েছি। আমি সকালবেলা একটু লেট করে উঠেছি, আব্বু আম্মুর সাথে নাস্তা করেছি, লাঞ্চ একদম বিকাল পর্যন্তই ছিলাম। সন্ধ্যায় ফ্রেন্ডদের জ্বালায় ফোনে আর থাকতে পারছিলাম না, পরে একটু আশেপাশে ফ্রেন্ডদের বাসায় গিয়েছি। আজকেও কাজিনদের সাথে ছিলাম ফুল ডে, আর তারপরে তো এই শোতে আসলাম। এখন জুবান, পর্যন্ত আর কি এই পর্যন্ত। ঈদে আপনার টেলিভিশনে কতগুলি নাটক যাচ্ছে? আমার 7টা। আর ঈদটা কেমন কাটলো? ঈদটা ভালোই কেটেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওরা বলছিল যে ঈদের দিনটা সকালবেলা আমি 12টায় ঘুম থেকে উঠেছি, কারণ তার আগের দিন রাতে আমার 2টা পর্যন্ত শো ছিল, একটা রেডিও লাইভ ছিল। তো ওখান থেকে পরে খিদা লেগেছিল, পরে পুরান ঢাকা গিয়ে খেলাম ওই আফতাবে। তো খেয়েটে পরে ওখান থেকে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গেল বাসায় এসে। তো এর জন্য আর আমি একটু দায়িত্বটা একটু কম নেই আর কি, বিকজ হচ্ছে এই টাইমটা একটু রিল্যাক্স, তো এর জন্য মানে গরুর দায়িত্ব আমি নেই না। গরুর দায়িত্ব না নিলে আর অনেক দায়িত্ব নিতে হয়। আচ্ছা, আমরা যাই যে আমরা ঈদের আগে আগে আপনার একটি মিউজিক ভিডিও রিলিজ হতে দেখেছি, এবং যেটি নিয়ে অনেক মানে আমরা ও dancing ফেসবুকে move ও দেখা দিচ্ছে। ইউটিউবে বন্যা বয়ে গেছে। আমি একটি টেলিভিশনে আবার মমতাজের গানের লাইভের মধ্যেও তিনি এই গানটা গেয়েছেন, সেখানে আপনাদের কথা বলেছেন। মানে গানটা মানে অল অফ আ সাডেন মানে গানটা আমার সামনে আসে, কিছু না, আমি একটা গ্রোসারি শপের মধ্যে ছিলাম, ওখানে আমাদের ডিরেক্টর অংশু ভাইয়ের দুই এনি ওরা হাঁটাহাঁটি করছিল, ওরা কিছু একটা কিনতে এসেছে, আমাকে সাডেনলি দেখে বেলায় তুমি না নাচতে পারো? আমি বলছি হ্যাঁ।
বলে চলো তো একটু, আমি বলি কি এটা কি ধরনের কথা, সবার নাচতে পারো মানে চলো তো, কেমনি হয়? আমি কি কোথাও যে নাচ দেখাবো নাকি এখন, এরকম একটা বিষয় ছিল। তো এভাবে করে অফিসে গেলাম, যাওয়ার পরে আমাকে মমতাজ আপার গানটা শোনানো হলো, অ্যান্ড দ্য মানে একদমই ভেরি ফার্স্ট টাইম মিউজিকটা শোনার পরে আমি মনে করছি যে এটা আমার করতে হবে। এরপর আমার স্কেজুল খালি ছিল না, আমি স্কেজুল খালি করলাম, দেন আমরা শুটটা করলাম। লোকাল এই তো, বাস। হ্যাঁ, দ্যাট লোকাল বাস। অ্যান্ড ইয়াস, আপলোড হওয়ার যেদিন থেকে ওই দিন থেকেই মোটামুটি এত রেসপন্স, ইভেন এখনো প্রতিদিনই আমি দাদা বাড়িতে যখন গেলাম, পিছি পিছি আমার কাজিন গুলা ওরা গান গাচ্ছে, তুই লোকাল বাস আদু আদু বলে গানগুলো গাচ্ছে, তখন এত মজা লাগতেছিল যে না ওদেরও পছন্দ হয়েছে। তো ফাইন, মানে সবকিছু মিলে না আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, এবং এবং এখনো আছি। গানের সাথে যে র্যাপটা ছিল, এত ভালো র্যাপ সাফায়েতের। কিন্তু বাংলা গানে খুব কমই কমই, আছে। হ্যাঁ, ছেলেটা ভালো ছেলেটা রাখে। অনেক অসাধারণ ভালো। সাফায়েত খুব ভালো রাখে। খুবই আমিও fan ওর, হয়ে গিয়েছি। হ্যাঁ, এই গানটার পরে ওর ফ্যান ফলোয়ার্স ম্যাস লেভেলে চলে এসেছে। যেমন একটা র্যাপের একটা জনরা, ওই র্যাপ জনরাটার একটা না লিমিটেড অডিয়েন্স ছিল, বাট এইখানে করার পরে সাফায়েতের অডিয়েন্স অনেক বড় হয়ে গেছে। টয়াকে কংগ্রেচুলেশন, টয়া এবং সৌভিককে, হ্যাঁ, এবং না, প্রীতমকে first call, অবশ্যই। আমি মিউজিক আপলোড মানে ভিডিওটা আপলোড হওয়ার পর ফার্স্ট কল কিন্তু নাদিয়া আপুর কাছ থেকে পেয়েছি, মানে শি ইজ দ্য মানে আমি দেখেই, মানে আমার ফার্স্টে যেটা মনে হচ্ছে সবার আগে ওকে ফোন দিছি, তারপরে প্রীতমকে, তারপরে সরি সৌভিককে পরে দিছি, বাট ওদের পারফরমেন্স খুব ভালো ছিল। খুব। সৌমিক সৌভিক আমরাও আপনাকে কংগ্রেচুলেট করি ভালো গানের জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ। সিয়াম, আমরা অনেক নাটক দেখতে পাচ্ছি, এই নাটকগুলির মান নিয়ে যদি একটু বলেন। নাটকের মান অবশ্যই ভালো, আমি নাটকে কাজ করি, আমি নাটকের মান নিয়ে আসলে আমার নুন খেয়ে গুণ গাওয়া নেগেটিভ উচিত। কিছু বলা ঠিক হবে না, কিন্তু অনেস্টলি দর্শকরা যারা ইউটিউবে দেখুক অথবা টিভি চ্যানেলেই দেখুক, আমি সবাইকে বলবো যে তারা হয়তো আমার সাথে একমত পোষণ করবে, অবশ্য এখানে আমার অনেক কলিগরাও আছেন, নাটকের মান আসলেই ভালো হচ্ছে। আগে থেকে। নাটকগুলোর স্টোরি, নাটকের পুরো প্রেজেন্টেশন অনেক উন্নত হচ্ছে। এবং আমি জানি না, বাট আমার কাছে সবসময় বিশ্বাস হতো যে বাংলাদেশের কিছু নিয়ে যদি আমাদের প্রাউড, মানে আমরা ফিল করি, আমাদের নাটক হচ্ছে ওয়ান অফ দেম। আমাদের নাটক এত ভালো, এত এনরিচড। তো ওই ক্ষেত্রে আমি বলবো না যে, আর দু একটা খারাপ কাজের জন্য আমার মনে হয় না যে পুরো ম্যাস কাজটাকে কোনো নষ্ট নেগেটিভ করা কোনো উচিত। একটা লেভেল লাগানো উচিত হবে। আমি নাটক নিয়ে অনেক আশাবাদী, আমি জানি এর সামনে আরো অনেক ভালো কাজ হবে। কিছুটা কনস্ট্যান্ট আমাদের মাঝখানে আছে, বাট এটা কোথায় থাকেন না বলেন? নাদিয়া, ঈদের সময় যে নাটকগুলি হয় এগুলো আমাদের আসলে কতখানি বিনোদিত করে, আপনার কি মনে হয়? সব সময় বিনোদন দেয় নাটক, আসলে ঈদের সময় একটু স্পেশালি দেয়, কারণ হচ্ছে সবাই চায় সবাইকে একটু এন্টারটেইন করার জন্য। আমরা টেলিভিশনে এক সপ্তাহ ধরে হ্যাঁ, 6 দিন কারণ 7 এই যে দিনের বন্ধ আয়োজন। যে পাওয়া এখানে- হয়, এখানে আমি ছোট্ট করে একটা কথা বলি না, সরি। বিষয় হচ্ছে যদি বিনোদিত না করতো তাহলে একটা চ্যানেল এত রিস্ক নিয়ে সারাক্ষণ নাটক দেখাতো না। এত এবং এত নাটক। একটার পর একটা ঈদ, অনেকগুলো ঈদ চলে গেছে, কিন্তু অনেকগুলো ঈদ ধরে এই কাজটা ঘটছে। So, যদি বিনোদিত না হতো, কেন জোর করে পাবলিককে নাটক দেখাবে, তাই না? কারণ যাওয়ার জায়গা, মানুষের যাওয়ার জায়গা অনেক কম এখন, সবাই চায় ফ্যামিলি, মানে একটা রিস্কের ব্যাপারও আছে বলতে গেলে, এখন সবাই বেরোতে খুব ভয় পাচ্ছে, তার মধ্যে ঘরের মধ্যে থাকবে একটা, মানে ভালো জিনিস দেখবে, সেটার জন্য আমরা আসলে কাজ করে যাচ্ছি। যেটা একটা পজিটিভ ফিডব্যাক আছে যেটা আমরা অনেক সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে থাকি, যে আমাদের কিছু কাজের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির কিছু কাজের জন্য দর্শকরা আবার সেই পরিবারটা নিয়ে যে টিভি সেটের সামনে বসছেন, সবাই একসাথে চা খাচ্ছেন, গল্প করছেন, নাটকটা দেখছেন, এই ফ্যামিলি টাইমটা কিন্তু আমাদের মাঝখান থেকে অনেকখানি হারিয়ে গিয়েছিল। কিন্তু ঈদের টাইমটা এক্সক্লুসিভলি প্রজেক্টগুলো যেগুলো হয়, সবাই কিন্তু একসাথে বসে দেখার চেষ্টা করে। তো আমার মনে হয় ফ্যামিলি বন্ডিংসটা বাড়াতেও এটা অনেক হেল্পফুল। যখন ঈদের নাটকগুলি আমাদের নতুন কিছু দেয়, কি নতুন কিছু দেবার কি প্রচেষ্টা থাকে ঈদের নাটকের মধ্যে? প্রচেষ্টা তো অবশ্যই থাকে। যেমন গল্পগুলাতে ডিরেক্টররা বা স্ক্রিপ্ট রাইটাররা চেষ্টা করে যাতে ভালো কিছু গল্প, ভালো কিছু গল্পের মাধ্যমে কিছু ভালো মেসেজ কনভে করা যায়, এইটা অলওয়েজ ট্রাই করে। এবং আমি না একটা জিনিস খুব কনফিডেন্টলি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের জেনারেশনে যারা রেগুলারলি কাজ করছি, আমরা না অনেক হার্ড ওয়ার্কিং। আমরা দুদিনে নাটক নামাচ্ছি, এখন দুদিনে নাটক টেলিফিল্মও নামাচ্ছি। টেলিফিল্মও হয়েছে, Some যার cases, দুদিনে হ্যাঁ। হয়েছে। দিস ইজ অ্যাবসার্ড, এটা আমি একদমই। বলতে চাই। বিকজ হচ্ছে 11 আমরা আসলে ভালো দিনগুলো পাই নাই, অনেক অনেক জিনিস আছে এখানে। আগে সেটা একটা হচ্ছে একটা নাটক, নাটকের জন্য একটা নাটক 7 দিনের 11 preparation দিন থাকতো। হতো। 7 আমি দিন একজন আগে। ডিরেক্টরের সাথে কাজ করলাম, তন্ময় তানসেন। হি ইজ আ ব্রিলিয়ান্ট ডিরেক্টর, হি ইজ আ ভেরি নাইস হিউম্যান বিং। সে আমাকে বলছিল যে আমি টেলিফিল্ম করছি 3 দিনে, কিন্তু আমি 4-5 বছর আগে আমি 11 দিনেও টেলিফিল্ম নামিয়েছি। সো যেটা হচ্ছে যে ওখান থেকে যদি কম্পেয়ার করা হয়, আমরা অনেক হার্ড ওয়ার্কিং। আমরা প্রত্যেকটা সিকোয়েন্সের মাঝখানে 5 মিনিটও ব্রেক পাই না, পরের সিকোয়েন্সের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য 5 মিনিটও ব্রেক পাই না। সো এদিক থেকে বলতে গেলে যে কম্পেয়ার করা গেলে আমরা অনেক খাটি,
এবং আমরা এনার্জির 100% দেওয়ার চেষ্টা করি। এবং Late যখন night একটা জিনিস shoots হচ্ছে যে and all সবকিছু তো কিন্তু আছেই। প্রাইস সেই। বাড়ছে but এবং আমাদের এই খাটনির remuneration সুফলটা আপনারা কিছুটা পাচ্ছেন, কারণ হচ্ছে এই 2-3 বছরের মধ্যে আপনারা একটি জায়গায় পৌঁছে গেছেন এবং আপনাদের এটি দেখেই তরুণ হয়তো প্রেরণা পাবে। তারা যেটি শুরুতে বলছিল যে সব কে কোথায় যাবে অস্থির, এই অস্থিরতা যদি হয়তোবা আপনাদের কিন্তু থাকতো, হয়তোবা আমরা আরো এখানে বেস্ট আসতে ডিজার্ভ পারতেন না। করি, আরো ভালো ডিজার্ভ করি, হয়তোবা পাবো সামনে। আমরা আবার আলোচনায় আসবো, আবার একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আর একটু সেই খুব গরম শীঘ্রই। হয়ে গেলেই বিরতির পর ফিরে এলাম, দেখছেন আজকের বাংলাদেশ। আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, নাটক, চলচ্চিত্র, নতুনদের আশা এবং আপনাদের স্ট্রাগল। আপনারা একটি পথ পাড়ি দিয়ে এসেছেন। 3-4 বছর আগেও আপনারা যেরকম ছিলেন, এখন তা আরেক রকম। এখন ঈদে আড্ডা কি নিজেরা এই সার্কেলে দেন নাকি ছোটবেলার যে বন্ধু আছে তাদের সাথেও দেন? এই গল্পগুলি শুনি। আমি শুরু করি এটা সে শুরু করবে। এটা আমি শুরু করব। বিষয় হচ্ছে যে, এই সার্কেলে দেন নাকি ছোটবেলার যে বন্ধু আছে তাদের সাথেও দেন? এই গল্পগুলি শুনি। আমি শুরু করি এটা সে শুরু করবে। এটা আমি শুরু করব। বিষয় হচ্ছে যে আমরা আড্ডা যেটা, হ্যাঁ আমাদের সবারই আলাদা আলাদা সার্কেল আছে, বাট স্পেশালি আমাদের যেহেতু আপনি বলেছেন আমরা একদম এই তরুণ প্রজন্মটাকে রিপ্রেজেন্ট করি, ইয়াস আমরা করি। আমাদের খুব বড় একটা গ্রুপ আছে, গ্রুপ বলবো না, এখানে সবাই আসে, আমরা সবাইকে ওয়েলকাম করি। যারা যারা আসে তারা তো তাদের মধ্যে আমরা কমন, জোবান, নাদিয়া আপু আমাদের সাথে এবার জয়েন করলো, তারপর সিয়াম, আমি, তৌসিফ, সালমান, সৌমিক, শৌভিক, সাফা, সাবিলা, ফারিয়া, আশা, বিপাশা, আমরা এই যারা ইয়াংটা কাজ করছি, ওরা সবসময় চাঁদ রাত যেটাকে বলে ঈদের আগে, কোরবানির আগের দিন আমরা চেষ্টা করি সবাই হয় লাঞ্চ করার একসাথে কিংবা ডিনার করার। এখন চান রাতটা কেন? কেন? কারণ কারণ হ্যাঁ, ওরা এটা জীবন বলেন। কারণ হচ্ছে আমাদের কারো শিডিউল মিলে না। একদমই, সারা বছরে- শিডিউল মিলানো মানে একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পক্ষে হয়তো বা সম্ভব না। কোন নাটকের প্রথমবার যেদিন আমি মেলা আসতে ছিল, পারিনি। প্রথমবার মেলানোর 1 বছর আগ থেকে এক শিডিউল বছর মেলানো প্ল্যান করেছি শুরু শুধু হয়েছে। চান রাত পর্যন্ত। তারপরে যে সবার চাঁদ রাতে যে মিললো, যে চাঁদ রাতে সবাই ফ্রি থাকে, আগের দিন রাতে কেউ কাজ করি না আমরা, তো ওই দিন আমরা সবাই ফ্রি। আর যে কাজ করে সে লোভী। হ্যাঁ, না, আমি খুব আগের বার আসতে গালাগাল পারিনি, ছিল। তোসিফকে অনেক সরি বলছি, বাট আমার এর আগের লাস্ট নাইটে মানে লাস্ট চাঁদ রাতে আমার নানার মৃত্যুবার্ষিকী ছিল, নাহলে আমি দ্যাট টাইমে আসতাম। It's যাই হোক fine, এইবার পোষায় তো পোষায় আমরা গেছে। খুব আড্ডা সাড্ডা দেই। আমাদের এই আড্ডার মেইন টপিক থাকে ফান। না আরেকটা জিনিস, এখানে আমাদের আমাদের আড্ডার ইয়া থাকে। একটা দুইটা রুল আছে। ফার্স্ট রুল হচ্ছে সবাই মোবাইলটা সাবমিট করবে, সামনে রাখবে। যে মোবাইলটা ধরবে, ফোন কল আসুক বা যাই আসুক, যে যত মোবাইল ধরবে সে important পুরোটার হোক। বিল দিবে। সে এটা পুরো হচ্ছে bill আমাদের সে একটা- দেবে। এটা হচ্ছে প্রথম রুল। সেকেন্ড রুল হচ্ছে নাও আই নো আমরা কখনো কাজ নিয়ে কথা বলি না। ওখানে ওদিন একদম আমরা না। কখনো কোনো প্রকার কাজ নিয়ে কথা বলি না। ফান এন্ড ফান। একদম ফান। ফার্স্ট রুল এন্ড লাস্ট সিয়াম রুল তো হচ্ছে ওখানে ফান। চুপ করে থাকে। সিয়াম না, মোটেও না। এটা সে সিয়ামের সেখানে আরেকটা কি কি রূপ, করে কানের সেটা উপরে আমরা সাদা নাই সাদা বসে বললাম। আছে, হ্যাঁ। সেখানে সে আমি যা মনে যা হয় করে, সবচেয়ে ক্রেজি the craziest guys, সে মানে craziest one, সে মানে কি কি যে করে আর কি কি যে বলে। ভালো সাথে কিছুই শান্ত মানে গান এখানে গায়, জোয়ান। তারপর সাথে গিটার শান্ত বাজায়। ভাবে। এগুলো। ওখানে আমরা হচ্ছে যে যে কোনো একটা হয় রেস্টুরেন্টে আমরা একটা পোর্শন পুরো আমাদের জন্য নিয়ে নেই, এন্ড ফানের উপরে ওখানে আর কিছু হয় না, যেটা বললো এটা একটা refreshment। 2 মাস একদমই ঈদের সময় কাজ নিয়ে করার পর ন্যূনতম এটা- কথা আমরা বলি না। 2 মাস হ্যাঁ কাজ করার পর এটা আমাদের জন্য একটা পুরো রিফ্রেশমেন্ট, সত্যি কথা। তো এটা প্রতি বছরে একবার দুইবার আমরা করার চেষ্টা করি, আর ফ্রেন্ডদের ইনশাআল্লাহ সাথে সামনেও আমাদের- করব। হ্যাঁ এই ইনশাআল্লাহ। আশায়। জোবানের একটা ওর ফেসবুকে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছে, আমাদের সবার হ্যাঁ। পিকচার ও, দিয়েছে। অনেক সুন্দর। আমরা প্রতি চাঁদ রাতে এই মিটটা করি, আর আমরা এটা ভবিষ্যতেও আমরা করব। এই পিকচারে তারাই আছে যারা এই প্রমিসটা রেখেছে। তো এই ক্যাপশনটা অনেক মানে লাইক টাচি, যে হ্যাঁ আমাদের মধ্যে বন্ডিংটা আছে এন্ড ইনশাআল্লাহ থাকবে। এন্ড আমাদের এখানে যে সিয়াম বসে আছে, জোবান বসে আছে, নাদিয়া আপু আছে, আমরা সবাই একজন একজনকে না খুব ইন্সপায়ার করি। কোন একটা স্ক্রিপ্ট আসলে আমরা না পাস করার চেষ্টা করি যে হ্যাঁ একটু এটা আমি সিয়ামকে করতে পাস পারছি করেন না। কিছু বলার জন্য। মানে আমি এত কথা বলছি, না না না, Sixer. আমরা এগ্রি করছি এজন্য ওকে থামাচ্ছি না। যদি ডিসএগ্রি করতাম তাহলে আমি বলতাম স্টপ। না না, আমার মনে হয় যে না, টয়ার অনেক কিছু বলার আছে, তাই টয়া বলছে, এটা বলতে পারে। আমি অ্যাপ্রিশিয়েট করছি ওর কথাগুলো, আমাদের মনের কথা, এজন্য আমরা সম্পর্ক নিয়ে শুনছি। যদি কথা বলতেই হয়, তাহলে আমার একটা সম্পর্কের কথা এখানে না বললে না। ভালোবাসা সেই সম্পর্কটা হচ্ছে আমার আর জোবানের। সেই সম্পর্কটা হচ্ছে আমাদের স্ট্রাগলের। আচ্ছা। সেই সম্পর্কটা হচ্ছে আমাদের দুজনের একসাথে অডিশন দিতে যাওয়া। সেই সম্পর্কটা হচ্ছে আমাদের দুজনের একসাথে রিজেক্ট হয়ে হাসতে হাসতে আবার ফিরে আসা। আর একজনের সাকসেসে আরেকজনের ফোন করে বলা আই এম সো প্রাউড অফ ইউ। আমার মনে হয় যে আমরা যখনই ফার্স্ট অপরচুনিটি পেয়েছি অথবা আমরা সাকসেসফুল হয়েছি,
কিছু কিছু ক্ষেত্রে, তখন আমার মনে হয় আমরা দুজন হ্যাঁ। দুজনকে এমন কোনো সময় নেই যে আমরা ফোন করে বলিনি যে those moments ও তো ইউ কান্না ডিড অ্যান করে দিচ্ছে। অ্যামেজিং জব, ইউ ডিড অ্যান অ্যামেজিং জব। এবং না। আমার এখনো মনে আছে যে আমরা ফার্স্ট অডিশনে আমি জোভানকে জোর করে নিয়ে গিয়েছিলাম, যেটা Don't cry, আমরা আসতে পারছি না, but don't cry. ওর জন্য আচ্ছা আমরা এখানে বসে চেঞ্জ করে নিই। সেটা হচ্ছে যে না, আমার এটা শেয়ার করা দরকার দর্শকদের সাথে। সেটা ছিল যে আমাদের বন্ডিংটা জাস্ট বোঝানোর জন্য আমরা চাচ্ছিলাম যে একজন উঠুক, এবং আমি একটা বছর যে বাইরে ছিলাম, এখানে যারাই আছে, জোভানের কথা স্পেশালি বলছি কারণ ও আমার স্ট্রাগল দেখেছে, আমিও স্ট্রাগল দেখেছি। আমরা জানি আমরা কোথা থেকে এসেছি, কত কত কিছু পার করে আসতে হয়েছে আমাদেরকে। তো আমি যখনই বাইরে ছিলাম, আমি যখনই ওদের কাজ দেখতাম, আমার এতটা রিলিফ লাগতো যে আমার ফ্যামিলির মানুষজন কাজ করছে, আমি নাই, কোনো ব্যাপার না, আমার দেখার মতো তো কেউ আছে, আমার ভাই কাজ করছে, আমার বোন কাজ করছে, আমার ফ্রেন্ড কাজ করছে। এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। আমাদের একজনের সাথে যদি একজনের লয়ালিটি না থাকে, কোনো প্রফেশন কেন কোনো সম্পর্কই টিকতে পারে না। একদমই না। আবার আমরা ফিরি, আপনারা ঈদে যে কাজগুলি নিজেরা করেছেন সেই ক্ষেত্রে কি নিজেরা দেখেছেন? নিজেদের কাজগুলি দেখার সময় পান? হ্যাঁ, আমি যেহেতু গতকালকে আমি দেখতে পাইনি, কারণ হচ্ছে যে আমার আর সিয়ামের একটা নাটক অন এয়ার হয়েছে গতকালকে, অ্যান্ড দেখতে পারিনি, টু ভেরি ফ্র্যাঙ্ক, যে আমার ওখানে চ্যানেল ছিল না, সামহাও গ্রামে আমি চ্যানেলটা পাইনি। বাট আমি সাথে সাথে রাতের বেলা নাটকটা শেষ হওয়ার সাথে সাথে আমি অনেকগুলো টেক্সট পেয়েছি যে এখানে আমাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। ইভেন মেকারদের কাছ থেকে পেয়েছি যারা কিনা নাটক বানান। তো তখন মনে হয়েছে ওকে ফাইন, ভালো কিছুই করেছি। যখন আত্মসমালোচনা কি করেন? আত্মসমালোচনা আমি করার আগে আমার মাই করে আসলে। সো এটা খুব দরকার, একটা ফ্যামিলিতে একজন পার্সন থাকা উচিত যে সমালোচনা করবে, বিকজ সে কোনো কিছু লুকাবে না। এখন নাদিয়া? হ্যাঁ, আমি অনেক করি, কারণ আমার এখন অনেক শেখা বাকি আছে। আমি নিজেই নিজের আগের কাজের সাথে পরের কাজটা কম্পেয়ার করি, আর দেখি যে ভুল হয়েছে আমি বলি না এটা ঠিক হয় না, এটা করতে হবে। আমার মাও অনেক সমালোচনা করে। না, বাসার মানুষগুলাই আসলে ওইটাই হয় না। প্লিজ বলেন। প্লিজ আমি শুধু আত্মসমালোচনাই করি অনেস্টলি, কারণ আমার মনে হয় না যে আমার এমন যোগ্যতা হয়েছে এখন। আমাদের অনেকেরই যে মনে হয় অনেক বড় কিছু করে ফেলাম, এমন না, কারণ সামনের টার্গেটটা অনেক বড়, অনেক বিশাল। সো আমার মনে হয় যে সমালোচনা অবশ্যই করা উচিত। এবং আপনি যেটা বললেন দেখা নাকি, আমি খুব কম কাজ করি, তো স্পেশাল অকেশনগুলোতে কাজ করার ট্রাই করি, তাই আমি অবশ্যই চেষ্টা করি আমার এক একটা নাটক আমি 5-6 বার 6 বার করে দেখতে, যাতে আমার নিজের ভুলটা আমি বুঝতে পারি যে শটটাতে আমার ভুল হয়েছে। এবং আমার Next time মনে হয় যেন repeat না এই করি। সমালোচনাটা আমাদের মধ্যেও থাকা উচিত। এটা তুই আমরা একটা করি। যদি ভুল, হ্যাঁ এটা আমরা করি, হ্যাঁ। তুই যদি একটা ভুল করিস আমি কিন্তু ঠিকই তোকে বলি। শেষ 30 সেকেন্ড সবাই মিলে যদি কিছু বলতে চান। ঈদ মোবারক তাহলে ছাড়া তো আর কি বলবো? লাভ ইউ অল, লাভ তো আপনাদের সবাইকে বলতে চাই আমাদের পক্ষ থেকে আমরা কিছু বলবো না। না, ইন্ডিপেন্ডেন্ট আপনাদেরকে টেলিভিশনকে অনেক 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 ধন্যবাদ, right, আর আমাদেরকে আবার একসাথে আমি reunion বলতে চাই যে মানে করার দিস ইজ ওয়ান অফ দ্য মানে বেস্ট টিভি চ্যানেল। আমি যেখানে আসলাম আমার এত সুন্দর লেগেছে এই সেটআপ, আর সব আমরা মানুষ এখানে অনেক জব ভালো। নেওয়ার কথা চিন্তা করছিলাম। রাইট রাইট। সো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এতদিন সাপোর্ট করার জন্য, সামনেও করবেন। ধন্যবাদ। আমি ঈদ বলি মোবারক সবাইকে। বলেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। আগে অনেক থ্যাংক ইউ ধন্যবাদ সো ভাইয়া। মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড তোমরা আছো বলে অ্যাকচুয়ালি আমরা এখানে আছি। থ্যাঙ্কস ফর সাপোর্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এখানে কল করার আপনাদের জন্য। চারজনকে আপনাকে অনেক অনেক thanks ধন্যবাদ ভাইয়া, আমাদের আপনাদের সঙ্গে সুন্দর যোগ দেওয়ার জন্য, এবং সবাইকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা। Thank you so much. ঈদটা ভালো কেটেছে, সামনের দিনগুলো ভালো কাটুক ইনশাআল্লাহ। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন।